দর্শক অভিনয় দিয়ে কাজ নিয়ে এমন এমন ব্যক্তিত্ব থাকে যারা সবসময় আমাদের ভালোবাসার মধ্যেই থাকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লো অ্যান্ড লাভলি টিভিসি রেড কার্পেটে এবং আপনাদের সাথে রয়েছি আমি আশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ নুরুজ্জামানের চলচ্চিত্র মাস্তুল। এক তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ বাবুর্চি মকবুলকে ঘিরে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এছাড়াও পর্দায় উঠে এসেছে নদী, বন্দর ও প্রান্তিক মানুষের জীবনের সংগ্রামের গল্প। সিনেমায় মকবুল চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা আমাদের সবার পছন্দের ফজলুর রহমান বাবু। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। আপনি খুবই স্পোর্টস লাভার, অবশ্যই আমরা গল্প করবো অনেক বিষয়ে। খেলা কেমন এনজয় করছেন? ওয়ার্ল্ড কাপ ফুটবল খুবই এনজয় করছি, বিশেষ করে গত রাতের খেলাটা তো খুবই এনজয়। আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলাটা, হ্যাঁ, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলাটা খুবই এনজয় করেছি। আচ্ছা, আপনি একজন ব্রাজিলের সাপোর্টার হয়ে এখন তো বলছেন যে এখন আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম গতকাল। সাপোর্টার না, আমি বলছি যে আমি ব্রাজিলের সাপোর্টার। এটার পেছনে আবার একটা ইতিহাস আছে। যেমন আমাদের পাঠ্য বইতে পেলের গল্প ছিল, হ্যাঁ, কালো মানিক পেলে। তারপর আমরা যখন খেলা দেখা শুরু করেছি তখন একটা অসাধারণ ফুটবল খেলতো ব্রাজিল, ছন্দময় ফুটবল মানে ব্রাজিল। সেই জায়গা থেকে ফুটবলের আমরা ভক্ত এবং ব্রাজিলের ভক্ত। কিন্তু ব্রাজিলের ভক্ত হলে যে মেসিকে পছন্দ করা যাবে না এমন তো কোথাও লেখা নেই, তাই না? না ম্যারাডোনাকে পছন্দ করা যাবে না বা টিম আর্জেন্টিনাকে পছন্দ করা যাবে না এমন কোনো কথা আছে? এবং খুবই দুঃখজনক হলেও সত্য যে আমরা এই সমস্ত খুবই মোটা দাগের স্থূল বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি করি, মারামারি করি। হ্যাঁ, এবং আপনাকে বলি, মানে খুবই দুঃখের সাথে বলছি যে এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রায় 10 জনের মতো আমার জানার মতে নিহত হয়েছে মারামারি। এবং টিএসসিতে, সম্ভবত টিএসসিতেই, যেখানে ব্রাজিলের পতাকাও পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা তো অতিরিক্ত না, এটা একদম অপরাধের পর্যায়ে। একটা দেশের পতাকা একদমই ঠিক না। যেমন আমি ব্রাজিলের সাপোর্টার বলি, পতাকাটা আমার না, কিন্তু সেটাই। তো এই বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর আমরা মেইনলি ফুটবল লাভার, আমরা ফুটবলকে ভালোবাসি, এনজয় করতে চাই, এর বাইরে কিছু না। আর দুটোর কোনোটাই আমাদের দেশ না, তাই না? সেটাই। এনিওয়েজ, আসলে সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখবো, আমরা এমনটাই আশা করছি। এবার ফিরে আসতে চাই মাস্তুলে। তো বাবু ভাই, মাস্তুলে কিভাবে যুক্ত হলেন আপনি? গল্পটা একটু ছোট করে জানতে চাই। অন্য 10টা ছবিতে যেভাবে যুক্ত হই আসলে সেভাবেই ডিরেক্টর বা প্রডিউসার তারা যখন চিন্তা করেন একটা চরিত্র নিয়ে, সেই চরিত্রটা কাকে নেওয়া যায়, তারা ভাবেন, আমাদের অবর্তমানেই ভাবেন, আমাদের সামনে ভাবেন, তারপরে প্রস্তাবটা দেন আর কি। তো মোহাম্মদ নুরুজ্জামানের এটা দ্বিতীয় ছবি। আর এর আগে যে ছবিটা উনি করেছিলেন আম কাঁঠালের ছুটি, এটা একেবারে সব নন প্রফেশনাল আর্টিস্টদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। এটা একটা শিশুতোষ চলচ্চিত্র এবং অসাধারণ চলচ্চিত্র, যেটা মেরিল প্রথম আলো পুরস্কারও জিতেছে। তো ওনার নামের সঙ্গে আমার পরিচয় আছে। তো উনি যখন আমাকে ফোন করলেন, ছবি সম্পর্কে কথা বললেন, আমাকে নেয়ার আগ্রহ প্রকাশ করলেন এবং ছবির গল্প সব কিছু শুনে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই ধরনের চলচ্চিত্র তো আমরা করতে চাই। বিশেষ করে আমি এই ধরনের চলচ্চিত্রই করতে চাই। তো রাজি হয়ে গেলাম। পরবর্তীতে তার সঙ্গে চরিত্র নিয়ে ব্রিফিং হলো, তারপরে ছবি কিভাবে করব, আমরা কোথায় শুট করব, এগুলো নিয়ে সব কিছু মিলিয়ে করলাম। তবে আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিলাম এই ছবিটা করতে গিয়ে। প্রথমত যে ছবিটার পুরো শুটিংটা হয়েছে জাহাজে। জাহাজ মানে লাইটার জাহাজ, নদীতে যেগুলো চলে। এটা একটা অয়েল ট্যাঙ্কার। ওই নদীতে বিভিন্ন জাহাজে ও তেল। ওইটা ভাইয়া জায়গাটা কোথায় ছিল? এটা নারায়ণগঞ্জ। আচ্ছা। ওরা মেইনলি ওদের ঘাটিটা তো নারায়ণগঞ্জে, কিন্তু ওরা ঘুরে ঘুরে একবারে মেঘনা, ওইদিকে ফতুল্লা, অনেক জায়গায় যায় আর কি, গিয়ে তেল দেয় আর কি। এটা একটা ব্যাপার ছিল যে ওই যেহেতু জাহাজটা ভাড়া নেওয়া হয় নাই, সুতরাং ওই জাহাজটা যেখানে যেখানে তেল দিয়ে যেতে দিত, আমরা ওইভাবেই ওদের সাথে সাথে যেতাম এবং আমরা শুটিং করতাম। মালিক ওভাবেই একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ছবিটা শুরু করার কয়েকদিন পরেই করোনা চলে এসেছে এবং এই করোনার সময় আমরা ঠিকঠাক মতো, তার মানে করোনার সময় শুরু হয়েছিল সিনেমার শুটিং। ছবিটা করতে প্রায় 3-4 বছর লাগছে এই কারণে। হ্যাঁ, আর এই ধরনের স্বাধীন চলচ্চিত্র যারা তৈরি করেন, আপনারা জানেন যে তাদের তো বাজেটের একটা সীমাবদ্ধতা থাকেই। তো সবকিছু মিলে আমরা
তারপরেও চলচ্চিত্রটি মানে চমৎকারভাবেই শেষ হয়েছে। এবং যখন এই ছবিটি বিশেষ করে মস্কো চলচ্চিত্র ফেস্টিভ্যালে আমি গিয়েছিলাম ওখানে, তো ওখানকার দর্শকদের যে উচ্ছ্বাস এবং ছবিটি নিয়ে যে আগ্রহ দেখলাম, তাতে মনে হলো যে না, চলচ্চিত্র ডেফিনেটলি আমরা চলচ্চিত্র উৎসবে আসবো। তার আগে একটু জানতে চাই, আপনি এখানে বাবুর্চি মকবুলের চরিত্রে অভিনয় করেছেন এবং সংলাপ ছাড়া, কোনো সংলাপ ছিল না যার, অবশ্যই তো একটা বাড়তি প্রস্তুতি দরকার হয়েছে, প্রিপারেশন দরকার হয়েছে। প্রস্তুতিটা আসলে কেমন ছিল ভাই? পেছনের গল্প জানতে চাই। না, গল্পটা প্রস্তুতি তো সব ধরনের চলচ্চিত্রে আমাদের মানে অভিনয়ের একটা প্রস্তুতি আমাদের থাকে, এক এক ধরনের চরিত্র। আর আমরা অভিনয় করি যারা, আমরা তো নিজের চরিত্রে অভিনয় করি না, আমরা প্রত্যেকটি আমি যেটা না সেই চরিত্রে অভিনয় করি। এটা একটা ট্রান্সফরমেশনের কাজ, রূপান্তরের কাজ। তো এই যে একটা চরিত্র থেকে, আমার ব্যক্তি চরিত্র থেকে অন্য একটি সত্তায় রূপান্তরিত হবার কাজের জন্য তো একটা প্রিপারেশন লাগে। প্রথমত টেক্সট পড়তে হয়, তারপরে বিষয়টা না ভাবতে হয়, টাইম টু টাইম ডিরেক্টরের সাথে কথা বলতে হয়, সে কিভাবে চরিত্রটিকে দেখতে চায়, আমি কিভাবে চিন্তা করেছি সেটা আলোচনা করতে হয়, তারপরে একটা জায়গায় গিয়ে চরিত্র দাঁড়ায় আর কি। তো সেই প্রিপারেশনটা তো আছেই। আর সংলাপের কথা যেটা বললেন, আসলে সংলাপ যে নাই এটা নিয়ে এটা নিয়ে আমার অত চিন্তা ভাবনা ছিল না। কারণ আমরা তো, আমি মনে করি যে সংলাপ তো অভিনয়ের একটি অংশ, অভিনয়ের মূল অংশ। তো অভিনয়টা মূল অংশটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এটা হচ্ছে অভিনয় আর কি। তার মধ্যে এর মধ্যে আমরা সংলাপ জুড়ে দিই যখন যেই সংলাপ প্রয়োজন হয়। তো কখনো কখনো সংলাপের প্রয়োজন হয় না, এবং এটাতে বরং যে আরো ভালো হয়েছে সংলাপ না থাকাতে। এটা যখন ইন্টারন্যাশনালি এই চলচ্চিত্রটা যখন প্রদর্শিত হলো, তখন তো দর্শকের বুঝতে অসুবিধা হয় না। নির্মাতা হিসেবে মোহাম্মদ নুরুজ্জামানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ভাইয়া? আমি যে প্রথমে বললাম যে উনি একজন স্বাধীন চলচ্চিত্রকার। উনি আসলে খুব মানে আমাদের চলচ্চিত্রের, আমরা যেভাবে বাংলা চলচ্চিত্রকে দেখেছি এতদিন আর কি, উনি ঠিক সেইভাবে ভাবেন না। উনি আসলে অন্যভাবে ওনার গল্পটা বলতে চান, ওনার যে অবজারভেশনগুলো সেগুলো অন্যভাবে চিত্রায়ন করতে চান। সেক্ষেত্রে আমাকে একদম অন্য ধরনের, একেবারে নতুন করে যে চলচ্চিত্রকাররা ভাবে সেরকম আমার কাছে মনে হয়েছে। এবং আমি ওনার সঙ্গে কাজ করে আমার অনেক ভালো লেগেছে যে একটা নতুন মানুষ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলচ্চিত্র তৈরি করছে। এবং বলা যায় যে কাজটি করছে একেবারে চলচ্চিত্রের প্রতি গভীর প্রেম এবং ভালোবাসা থেকে, হ্যাঁ, অন্য কোনো জায়গার থেকে না। হ্যাঁ, তার চলচ্চিত্র বানানোর পেছনে যে তার একটা অনেক পুরস্কার নিয়ে আসবে, কিছু স্টান্টবাজি করবে, তাই না, এইটা করবে ওইটা করবে, তারপরে ব্যবসা করবে, বিষয়টা একেবারে ওরকম না। উনি আসলে চলচ্চিত্রকে ভালোবেসেই চলচ্চিত্র করেন। আচ্ছা, আপনি যখন বলছিলেন যে 47তম মস্কো চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে মাস্তুল, এছাড়াও কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে, আসলে আপনার অনুভূতিটা জানতে চাই কেমন? হ্যাঁ, আমি তো মস্কো ফেস্টিভ্যালে গিয়েছিলাম, তো দেখেছি যে দর্শক সেখানে তো আর বাংলাদেশের দর্শক না, আন্তর্জাতিক ফেস্টিভ্যাল যেহেতু অনেক দেশের দর্শক ছিল, প্রত্যেকেই কিন্তু ছবিটা নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের কাছে ভালো লেগেছে এবং অন্যরকম লেগেছে। আর এই ছবির একটা বড় জায়গা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমাদের দেশের দর্শকরা তো আমাদেরকে চিনে। এখানে কয়েকজন অভিনেতা আছে যারা প্রফেশনালি অভিনয় করে, তবে খুব পপুলার অভিনেতা যদি হয়, মানে অনেক মানুষ চিনে, এরকম অভিনেতা আমি বলা যায় আর কি। বাকিরা অনেক বড় অভিনেতা, ভালো অভিনেতা, কিন্তু ওইভাবে পপুলার না আর কি, অত বেশি কাজ তারা টেলিভিশনে বা ফিল্মে করেন না, সেই কারণেই চিনে না। তো মস্কোতে আমি দেখেছি যে ওখানে তো আমাদের কাউকেই চিনে না। তো তাদের ওই ছবি দেখার পর আমাদের ডিরেক্টরের কাছে যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হলো, তখন বেশিরভাগ দর্শকের প্রশ্ন করেছে যে এই জাহাজে আমরা যারা ছিলাম এরা কি সত্যি সত্যি জাহাজের মানুষ, নাকি আমরা এর মধ্যে কে কে অভিনেতা আর কে কে সত্যি সত্যি জাহাজের মানুষ, এটা বোঝা যায়, এটা আলাদা করা যায় না। বাহ, সবাইকে মনে হচ্ছে যে সবাই জাহাজেরই স্টার, মানে সেই চরিত্রতে সে ঢুকে গেছে পুরোপুরি। মানে যে ধরেন যে আমি যদি বলি আমাদের আমিনুর রহমান মুকুল, ও করেছে মাস্টার যে সারেং আর কি, মানে মেইন তা ওকে দেখে মনে হয়েছে যে ও মাস্টারই।
আবার যে সুকানি ইয়ে দীপক সুমন, ও কোইটাই মনে হচ্ছে, এবং সে জাহাজ চালাচ্ছে ওই জাহাজটা, তার কখনো মনে হয় নাই। বা এই যে আমার সাথে আর একটা ছোট শিশু বাচ্চা ছিল, নুরার চরিত্র করেছিল, তো ওকে দেখে মনে হচ্ছে যে রাস্তারই ছিল, একটা স্ট্রিট বয়, ওকে মনে হয় না যে সে অভিনয় করতে আসছে। রাইট। এটা আমার কাছে একটা অসাধারণ। একদমই আপনার চরিত্রের পাশাপাশি পথশিশু নুরার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাস্তুলে, যদি এই বিষয়ে একটু বলেন আমাদেরকে ভাইয়া। হ্যাঁ, এটা তো গল্পের মধ্যে একটা মানবিক জায়গা আছে। এই যে মকবুল, আমরা দেখি যে তার আসলে কেউ নাই, এবং লোকটি কথাও বলে না খুব একটা, তার প্রতি অন্যায় হয়, অবিচার হয়, তাকে অকারণে বকাঝকা করে, তারপরে সে কথা বলে না। আসলে সে প্রয়োজন বোধ করে না হয়তো উত্তর দেওয়ার, মানে চরিত্রটাই এরকম আর কি। কিন্তু সে কিন্তু অত্যন্ত মানবিক একটা মানুষ। সে যখন বাজারে যায়, ওই যে বাজার করে, যেহেতু সে বাবুর্চি, তো একটা ছোট বাচ্চা তাকে নানা নানা বলে, তার ব্যাগটা নিতে চায়, হেল্প করতে চায়, তার কাছে 5টা টাকা চায়, সেগুলো কিন্তু সব রেসপন্স করে কিন্তু সে। এবং একটা পর্যায়ে ওই বাচ্চাটাকে সে নিয়ে আসে, যা আসে তাকে খেতে দেয়, সে যে রান্না করে খেতে দেয়। এবং এই জায়গায় আমরা দেখি যে মকবুল প্রচণ্ড একটা মানবিক মানুষ। এবং আরেকটা চমৎকার জায়গা আছে, যেটা হচ্ছে যে মকবুলকে আমরা মাঝে মাঝেই দেখি যে মকবুল জাহাজে কিছু খুচরা পয়সা নিয়ে আসে বাজার থেকে, আধুলি, সিকি, 1 টাকার কয়েন। সে ওই নদীতে কিছুদিন পর পরই বা মাঝে মাঝেই দেখি আমরা যে নদীতে এক একটা নাম করে করে এই নদীতে পয়সা ছেড়ে দেয়। এই যে পয়সা ছেড়ে দেয়, এবং তাকে যে বকাঝকা করে, যে সুকানি সবসময় তাকে বকাঝকা করে, সে ভালো রান্না করলেও বকা দেয়, সেই মানুষটির জন্য সে কিন্তু একটা পয়সা ছাড়ে। এই পয়সা ছাড়াটার বিষয়টা হচ্ছে যে মঙ্গল কামনা। যারা পানিতে থাকে, বড় বড় নদীতে আমরা দেখেছি, শুনেছি এবং দেখেছিও, যে ওই নদী পার হওয়ার সময় ওই পীরের নামে, যেমন মুসলিমরা খোয়াজ কেজির পীর নদীতে থাকে বা সাগরে থাকে, তার নামে পয়সা দিত। তো এই পয়সাটা কিন্তু সে মাঝে মাঝে দেয়, এবং সবার নামে দেয়, তার মানে প্রত্যেকেরই সে মঙ্গল কামনা করে। আচ্ছা ভাই, একটা বিষয় জানতে চাই, আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো সিনেমাগুলো যদি বাংলাদেশের প্রেক্ষাগৃহে, ওই সিনেমাগুলো কিন্তু তেমন একটা দর্শক টানতে পারছে না, এটা কি কারণ হতে পারে আপনার মনে হয়? এটার একটা বিষয় হতে পারে এরকম, আমাদের দর্শক এখনো ওই ধরনের চলচ্চিত্র দেখার জন্য প্রস্তুত হয়নি। আমাদের দেশে মনে করেন যে 17 কোটি লোক, 17 কোটি লোকের মধ্যে সিনেমাই দেখে কতজন? আপনি দেখেন 1 কোটি লোকও যদি সিনেমা দেখতো, তাহলে আমাদের সিনেমা কিন্তু অন্তত 20 কোটি, 25 কোটি, 50 কোটি ব্যবসা করতে পারত। 17 কোটি লোকের মধ্যে 1 কোটি লোকও কিন্তু সিনেমা দেখে না। এই না দেখার পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সিনেমা হল সব জায়গায় নাই, এবং সেই পরিবেশ, সিনেমা দেখার মতো পরিবেশও সব জায়গায়, ঢাকা, চট্টগ্রাম এরকম কয়েকটা শহরে যেমন আছে, কিন্তু সব শহরে সেটা নাই। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 2 দশক, 3 দশক, 4 দশক ধরে আমরা এক ধরনের সিনেমা দেখে দেখে অভ্যস্ত। তো সেই সিনেমাটা একটা ফরম্যাট আছে, সেই সিনেমা বলতে আমরা ওইটাই বুঝি আর কি। তো যখন একটা অন্য ধরনের গল্প বলার চেষ্টা করে, অন্য ধরনের গল্প বলার চেষ্টা করে, তখন আমাদের দর্শকের কাছে মনে হয় সেটা সিনেমা মনে হয় না। যে পয়সা দিয়ে সিনেমা দেখতে যাব, সেখানে 3টা নাচ থাকবে, 2টা ফাইট থাকবে, তারপরে ছবির শেষ দৃশ্যে ভিলেন মার খাবে, মিল হয়ে যাবে, তারপরে মিল হয়ে যাবে। এই যে আমাদের দর্শকদের সাবকনশিয়াস মাইন্ড এটা আছে কিন্তু। তো সেই জায়গাটা থেকে যখন আমরা নতুন কিছু আমরা দেখাতে চাই, বা নতুন করে কোনো ডিরেক্টর যখন নতুনভাবে গল্প বলতে চায়, সেইটা মনে হয় যে এটা মনে হয় চলচ্চিত্র। এবং আমাদের চলচ্চিত্রের লোকই, যারা আমাদের এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র যারা তৈরি করেছেন এতদিন, ওনারা কিন্তু কিছুদিন আগ পর্যন্ত ওনারা বলতেন আমরা যে ধরনের চলচ্চিত্র করি, যে এটা তো নাটক, বড় নাটক। তো ওই জায়গাটা দর্শকের ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে, দর্শক যারা
তারাও মনে করে এটা মনে হয় বড় নাটক, এটা চলচ্চিত্র না Right. আসলে। তো ভাইয়া আপনি তো অনেক বছর ধরে অভিনয়ের জগতে আছেন জি। এবং আপনি বাংলাদেশের যদি বলি একজন শক্তিমান অভিনেতা, অবশ্যই এটার অবকাশ নাই। একটু জানতে চাই, আপনাকে কিন্তু সিনেমায় আমরা খুব একটা কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাই না, কিন্তু মাস্তুল কি বিশেষ কোনো মাত্রা যুক্ত করবে আপনার ক্যারিয়ারে, আপনার কি মনে হয়? না, আমি আসলে যে সময়ে চলচ্চিত্র করা শুরু করেছি এবং আমাদের যে চলচ্চিত্রগুলো হয় সেখানে আমাদের মতো অভিনেতাদের, আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ আমাদের কম। কম। কিন্তু করিনি সে কথা বলা যাবে না। যেমন ধরেন যে অজ্ঞাতনামাতে কিন্তু আমার চরিত্রটি কেন্দ্রীয় চরিত্র ছিল এবং বাংলাদেশে এটা অত্যন্ত প্রশংসিত একটি ছবি, তৌকির আহমেদের ছবি। তারপরে মকবুল, ধরেন এটা মাস্তুল, এটা এছাড়াও গিয়াসউদ্দিন সেলিমের যেমন স্বপ্নজাল আমি করেছি, সেখানে এক নায়ক নায়িকা ছিল, কিন্তু আমার যে চরিত্রটি ছিল এটি অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, কিন্তু এটাও কিন্তু একটা কেন্দ্রীয় চরিত্রের মতো। হ্যাঁ, এরকম অনেক চরিত্র আছে যে মেজর ক্যারেক্টার আমি করেছি। আর আমি তো ওই ধরনের চলচ্চিত্রে অভিনয় করি নাই যেখানে মানে ওইভাবে কেন্দ্রীয় চরিত্র করা যাবে। আর আমার বয়স টয়স সবকিছু মিলিয়ে এইটা আমাদের দেশের চলচ্চিত্র এখন ওই জায়গাটায় আসে নাই। একদমই। একটা সময় ছিল যে মান্নান হীরার ময়ূর সিংহাসনে আপনি অভিনয় করতেন, এখন আসলে দর্শক সারিতে বসে অন্য অভিনেতাদের অভিনয় দেখতে কেমন লাগে আপনার? না, এটা আরণ্যকের নাটক ময়ূর সিংহাসন। আরণ্যকের আমি প্রায় 2000 সাল পর্যন্ত, আরণ্যকের 83 সাল থেকে 2000 সাল পর্যন্ত সব নাটকে আমি অভিনয় করেছি। এটা আমাদের 98-99 সালের দিকের প্রোডাকশন। তো একটা সময় প্রায় 4-5 বছর তো নিয়মিত অভিনয় করেছি। তারপর তো একটা সময় একটু ব্রেক হয়েছে আর কি, যেহেতু আমি টেলিভিশনে, ফিল্মে, নানান মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েছি। তো এটা সাবস্টিটিউট আছে, আর থিয়েটারে সবসময় সাবস্টিটিউট থাকে। প্রতিটি ক্যারেক্টারই সাবস্টিটিউট থাকে, কারণ এটা যেহেতু লাইভ অ্যাক্টিং করতে হয়, তো একজন অসুস্থ থাকতে পারে, বিদেশে থাকতে পারে, অন্য কাজে ব্যস্ত থাকতে পারে। তো আমি যখন দেখি আমি এনজয় করি। হয়তো যে চরিত্রটিতে আমি অভিনয় করেছিলাম, যেমন ময়ূর সিংহাসনে আমি যে চরিত্রে অভিনয় করেছি, সেটা এখন আমাদের আরেকটা, সেও মোটামুটি সিনিয়র হয়ে গেছে এখন, আপেল ওর নাম, ও অভিনয় করে, ও যথেষ্ট ভালো অভিনয় করে। তো আমি আমার মতো করেছি, ও ওর মতো করে, আমি এনজয় করি। আচ্ছা, সবকিছু পরে কালকে প্রেক্ষাগৃহে মাস্তুল মুক্তি পাচ্ছে, আশা করছি দর্শকরা নতুন কোনো কিছু পেতে যাচ্ছে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে মাস্তুল নিয়ে ভাইয়া আপনার? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা হলে গিয়ে, খুব বেশি হলে নাই, 5টা হলে আছে এই ছবি, তো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। আর দর্শক তো আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আমরা সবসময় বলি যে দর্শকই আমাদের মূল পৃষ্ঠপোষক। তো আপনারা আমাদের পেট্রন, পৃষ্ঠপোষক। একদম। আপনারা হলে গিয়ে দেখলে হয়তো আমরা ভবিষ্যতে আরো ভালো ছবি করতে পারবো, এরকম আরো চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এবং দেশে তো বটেই, বিদেশেও আমরা বাংলাদেশের জন্য সম্মান নিয়ে আসতে পারবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, হলে গিয়ে ছবি দেখবেন। একদম। তো আমরা সবাই জানি ফজলুর রহমান বাবু কিন্তু চমৎকার একজন অভিনেতা, পাশাপাশি একটি সুন্দর গানও করেন। আমরা শেষ করব আপনার কোনো একটা গানের 2 লাইন কিংবা 4 লাইন দিয়ে। আমি একটু দর্শকের থেকে বিদায় নিয়ে আসি আগে ভাইয়া, তারপরে আমরা গান দিয়ে শেষ করছি। হ্যাঁ, নিশ্চয়ই। এই ছবিতে গান নাই, এই ছবিতে কিছু বাঁশি বাজানো আছে আর কি। তো এই ছবির প্রমোশনের জন্য আমরা একটা, মানে ডিরেক্টর একটা গান করেছিল, অবশ্যই আমি একটু বিদায় নিয়ে আসি। পপুলার একটা গান, এই কবি জসিমউদ্দিনের লেখা একটা গান। জি ভাইয়া, আমায় ভাষায় লিরে ডুবাই। আচ্ছা, আমরা অবশ্যই শুনবো, এটাতে শেষ করছি, আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের থেকে। দর্শক, গল্প কথায় আড্ডায় আজকে গ্লো অ্যান্ড লাভলি রেড কার্পেটে আয়োজন এই পর্যন্তই ছিল। সাথে উপস্থিত ছিলেন পছন্দের অভিনেতা ফজলুর রহমান বাবু। অবশ্যই বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন, তবেই কিন্তু বাংলা সিনেমা সামনের দিকে এগিয়ে যাবে। আজকের মতো আসিয়ে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে পরবর্তী বৃহস্পতিবার আপনাদের পছন্দের কোনো তারকাকে সাথে নিয়ে। ডিবিসির সাথেই থাকুন, রেড কার্পেটের সাথেই থাকুন। গুড নাইট। শুনছি ভাইয়া। কুল নাই, কিনার নাই, নাই রে দরিদার পারি, তুমি সাবধানে চালাই ওরে মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল দরিদার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায়
ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাহাড়ে, তুমি সাবধানে চালাই ওরে মাঝে আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই।